অষ্টম শ্রেণী গণিত, জ্যামিতিক নকশা। তাহলে ত্রিভুজ কত প্রকার বলতে পারো? স্যার, বাহু বেধে ত্রিভুজ 3 প্রকার আর কোণ বেধে ত্রিভুজ 3 প্রকার। আচ্ছা, বাহুভেদে 3 প্রকার, একটা হচ্ছে সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। আর কোণ জি ভেদে স্যার। যখন হবে সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে সমকোণী ত্রিভুজ যখন হয়, সেই সমকোণী ত্রিভুজের থাকে কি একটা কোণ থাকে সমকোণ নাকি একটা কোণ থাকে সমকোণ? যেমন ধরো জি স্যার। এ বি সি, এই একটা ত্রিভুজ। তাহলে এর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এটা হলো সমকোণী ত্রিভুজ। তাহলে এই 3টা বাহুর নাম আছে, যেমন এই বাহুটার নাম কি বলতো? স্যার, অতিভুজ। অতিভুজ। এই বাহুটার নাম কি? ভূমি। এই বাহুটার নাম কি? লম্ব। লম্ব বা উচ্চতা, উচ্চতা বা লম্ব। আচ্ছা, এখন এই যে আমি যদি এই কোণটা ধরি, এই কোণটা ধরলে এটা সন্নিহিত বাহু কোনটা? এই কোণের সন্নিহিত বাহু কোনটা? বলো, এই কোণের সন্নিহিত বাহু কোনটা? অর্থাৎ দেখো, স্যার, এ। বাহু বাহু বাহু, একটা বাহু হচ্ছে এসি, আরেকটা বাহু হচ্ছে বিসি, আরেকটা বাহু হচ্ছে এবি। তাহলে এই যখন সি কোণ, তখন সন্নিহিত বাহু কোনটা? অর্থাৎ আমরা জানি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু অতিভুজ। তাহলে যখন আমি এই কোণটা নিছি, তাহলে এই বাহুর তো নাম জানি অতিভুজ। আর যে বাহুটা বাকি আছে, এই বাহুটা হচ্ছে সন্নিহিত বাহু। অর্থাৎ এটার বিসি হচ্ছে কি সন্নিহিত বাহু। হ্যাঁ, বাহু। আচ্ছা, এবার তাহলে যখন আমি এই কোণটা নিব, তখন সন্নিহিত বাহু কোনটা? এসি। না না, এসি তো অতিভুজ সবসময় ফিক্সড, কারণ এটা তো অতিভুজ। তখন সন্নিহিত বাহু হচ্ছে এবি, তখন সন্নিহিত বাহু হচ্ছে এবি, এবি হচ্ছে তখন সন্নিহিত বাহু। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন এই যে সন্নিহিত বাহু, সমকোণ, এই দুইটা কোণের নাম কি হবে? এই দুইটা কোণের নাম কি? এই কোণের নাম কি আর এই কোণের নাম কি? এই দুইটা কোণ হচ্ছে সূক্ষ্মকোণ, এই দুইটা কোণ হচ্ছে কি হ্যাঁ, সূক্ষ্ম। সূক্ষ্মকোণ। আচ্ছা, তাহলে এখন এই যে সমকোণী ত্রিভুজের এই চ্যাপ্টারটা যখন শুরু করবা, একটা পেজ উল্টালে পরে এখানে পিথাগোরাসের একটা উপপাদ্যের কথা বলেছে। পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। যেমন আমি যে কথাটা এরকম বললাম, সেটার অর্থ দাঁড়ায় কোন সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এবিসি একটা সমকোণী ত্রিভুজ। ক্লিয়ার? এই সমকোণী ত্রিভুজের বিকোণ হচ্ছে সমকোণ, তাহলে অতিভুজ হচ্ছে এসি। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি স্যার? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণ বাহু, নাকি স্যার? প্রত্যেকটা বাহু যদি জি এ স্যার। হয়, তার মানে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ স্কোয়ার হবে। এটার ক্ষেত্রফল কি? এ ক্ষেত্রফল স্কয়ার। সমান সমান এ স্কোয়ার, ক্ষেত্রফল সমান সমান এ স্কোয়ার। ক্ষেত্রফল হচ্ছে ক্ষেত্রফল এ স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন যদি এরকম না থেকে এটা এটা এরকম না, নাম থাকে এ বি সি ডি, তাহলে এই ক্ষেত্রফল হবে কি এ বি স্কোয়ার, নাকি স্যার? জি স্যার। তাহলে এই অতিভুজ যদি এসি হয়, এসির উপরে যদি একটা বর্গক্ষেত্র কল্পনা করি, তাহলে ওইটার ক্ষেত্রফল হবে কি এসি স্কোয়ার, নাকি? জি স্যার। সমান সমান, এই যে দেখো, এই একটা বাহু আছে, মানে বলছে কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আইসি অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর, এই একটা বাহু আর এই একটা বাহু, অপর দুই বাহুর উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের, তার মানে এই বাহুর উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ বি স্কোয়ার, বিসি এর উপরে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বিসি স্কোয়ার, অপর দুই বাহুর উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির
এই হচ্ছে সমান। বুঝতে পারছো? জি স্যার। তার মানে এইটার অর্থ দাঁড়ালো কি, যে পিথাগোরাসের উপপাদ্য যদি মেনটেন করতে হয় তাহলে কি হবে, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। যেমন এখন যদি তোমাকে আমি 3 4 5 এরকম তিনটা বাহুর মান দেই, হুম, তাহলে এখন যদি বলি এই বাহু তিনটি দিয়ে কি একটা সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব, তখন তুমি কিভাবে যাচাই করবা? তখন আমরা একটা জিনিস জানি যে সমকোণী ত্রিভুজের অতিভুজটা সবার বড় থাকে, তাই না? জি স্যার। আচ্ছা, যদি অতিভুজটা সবার বড় থাকে তাহলে আমরা এটা ধরে নেব যে 5 হচ্ছে এটার অতিভুজ। ঠিক আছে, এটা হচ্ছে একটা টেকনিক। তাহলে এই অতিভুজের স্কয়ার দিলাম সমান সমান 3 এর স্কয়ার দিলাম 4 এর স্কয়ার দিলাম, হইলো এটা হয় 25, 3 3 9, 4 4 16, তাহলে 25 সমান সমান 25। দুই পাশের মান সমান হয়েছে না স্যার? জি স্যার। তার মানে এইটা কি একটা সমকোণী ত্রিভুজের তিনটা বাহু। এই 3 4 5 এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের তিনটা বাহু। অর্থাৎ তোমাকে খেয়াল করতে হবে পিথাগোরাসের উপপাদ্য যদি হইতে হয় অতিভুজের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হতে হবে। এখন কথা হলো স্যার, এটা না হয় বুঝলাম পিথাগোরাসের উপপাদ্য হইল, কিন্তু এইভাবে দেখলে আমরা বুঝবো ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। যদি সমান না হয়ে ছোট অথবা বড় হয় তাহলে কি হয়? যেমন এটা সমান হইল না, হুম, এখানে ধরো সাপোজ এরকম একটা মান হয়েছে 25 সমান সমান হয়েছে 13, তাহলে কি 25 সমান 13? না, কিন্তু 25 বড় 13 ছোট, নাকি? আবার জি এরকম স্যার। হতে পারে 17 <14, এরকম হতে পারে। তাহলে সেটা কি একটা বড় একটা ছোট? যদি একটা বড় এবং একটা ছোট হয় তাহলে ধরে নিতে হবে এই ত্রিভুজটা হবে হয় সূক্ষ্মকোণী না হয় স্থূলকোণী। এইরকম যদি কোনো তিনটা বাহু দ্বারা কোনো মান আসে ছোট বড়, তাহলে তোমার ধরে নিতে হবে যে এটা হবে হয় সূক্ষ্মকোণী না হয় স্থূলকোণী ত্রিভুজ। মনে থাকবে স্যার? জি স্যার। আচ্ছা, এবার দেখো, এটা হলো তোমার বইয়ের মধ্যেই আছে। অর্থাৎ তুমি যদি 98 পেজে যাও তোমার বইয়ের, দেখো এই যে লেখা আছে যে পিথাগোরাসের উপপাদ্য সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এখানে আমরা যদি সমকোণী ত্রিভুজের অতিভুজ সি ধরি অপর দুই বাহু এ ও বি ধরি তাহলে এ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার হবে। এখন জেনে রাখা ভালো, কথাটা বলছে যে এই তোমার বইয়ে কিন্তু রিডিং পড়তে হবে কারণ ছোট ছোট প্রশ্ন হবে তো। যেমন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে গ্রিক দার্শনিক গণিতবিদ পিথাগোরাস সমকোণী ত্রিভুজের এই বিশেষ বৈশিষ্ট্য নিরূপণ করেন। কে নিরূপণ করছে এটা? পিথাগোরাস। অর্থাৎ এই জন্য তার নাম অনুসারে নাম দিয়েছে পিথাগোরাসের উপপাদ্য। তার নাম অনুসারে পিথাগোরাসের উপপাদ্য, অর্থাৎ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে। এখন এত হলেও প্রাচীন কাল থেকেই এই উপপাদ্যের ব্যবহার খুঁজে পাওয়া গেছে, আরো এর আগে থেকেই এইটার ব্যবহার খুঁজে পাওয়া গেছে। সেটা কারা করেছিল? অর্থাৎ বেবিলিয়নের দেখো যে খুঁজে পাওয়া যায় এর ব্যবহার দেখা যায় বেবিলিয়নদের ব্যবহৃত বস্তুতে। আবার জানা গেছে যে খ্রিস্টপূর্ব 800 থেকে 400-র মধ্যে ভারতীয় উপমহাদেশে অনেক গণিতবিদ এই উপপাদ্য বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। অনেক গণিতবিদ এই উপপাদ্য বিভিন্নভাবে ব্যাখ্যা করেছে। তার মধ্যে দেখো পিথাগোরাসের বর্তমান তুরস্কের কাছাকাছি সামোস দ্বীপে জন্মগ্রহণ করেন। তাহলে পিথাগোরাস কোথায় জন্মগ্রহণ করছে? বর্তমান তুরস্কের কাছাকাছি সামোস দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, এখানে দেখো যে একক কাজের মধ্যে একটা কথা লিখছে যে এ স্কোয়ার গ্রেটার দেন বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এরকম হতে পারে। লক্ষ্য করো, তাহলে আমরা যদি অতিভুজটা সি ধরি আর একটা ধরি এ একটা ধরি বি, তাহলে হবে
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার, এটা হতে পারে। হুম। এখন এটা না হয়ে যদি এরকম হয় যে এ স্কোয়ার গ্রেটার দেন বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার গ্রেটার দেন বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আবার কি হতে পারে যে বি স্কোয়ার গ্রেটার দেন, যদি এরকম হয় যে বি স্কোয়ার গ্রেটার দেন এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপরে আবার সি স্কোয়ার, দেখো সি স্কোয়ার গ্রেটার দেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যদি এমন হয় তবে এই ত্রিভুজ দুটি হবে হয় সূক্ষ্মকোণ, না হলে যদি এরকম কোনোটা হয় তাহলে হবে সূক্ষ্মকোণ, না হলে হবে কি স্থূলকোণী ত্রিভুজ। হয় সূক্ষ্মকোণ হবে, না হয় স্থূলকোণী ত্রিভুজ হবে। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, স্যার আপনি যে সমকোণী ত্রিভুজের উপর অতিভুজের উপর বর্গক্ষেত্রের কথা বলেন, এখানে কি কোনো বর্গক্ষেত্র আছে স্যার? এখানে কি কোনো বর্গক্ষেত্র আছে স্যার? বলেন স্যার, কোনো বর্গক্ষেত্র আছে বাবা? জি স্যার আছে। কই বর্গক্ষেত্র আছে দেখাও তো। স্যার এখানে এসি বাহুর ওপর বর্গ আঁকা যাবে, আবার এবি বাহুর ওপর বর্গ আঁকা যাবে, বিসি বাহুর ওপরও বর্গ আঁকা যাবে। আচ্ছা, বর্গ আঁকা যাবে, হ্যাঁ সেটা কিভাবে আঁকা যাবে দেখো, লক্ষ্য করো, যদি আমরা একটু ওইরকম একটা আঁকার চেষ্টা করি, কারণ অনেকেই বলে যে, স্যার বর্গক্ষেত্র কই আছে, আসলে তো এখানে বর্গক্ষেত্র নাই। তখন আমরা ত্রিভুজটা যদি এইভাবে আঁকি, লক্ষ্য করো যে আমরা যদি ধরো এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে অপর বাহু, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা বি কোণ দেই, এ সি দেই, তাহলে এটা হচ্ছে অতিভুজ, হ্যাঁ। তাহলে এখন এই বাহুটাকে এভাবে, অতিভুজটার এদিকে আমরা যদি এইভাবে একটা বর্গক্ষেত্র আঁকি, কিভাবে? কম্পাস দিয়ে এখানে লম্ব এঁকে এই বাহু সমান করে এখানে বাহু নেব। তাহলে ধরো এই একটা বর্গক্ষেত্র হলো, তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে এসি স্কোয়ার। আবার এটাকে যদি এভাবে বর্ধিত করি, এখন এইটার মাপ নিয়ে কম্পাস দিয়ে এভাবে কেটবো, এখান থেকে ব্যাসার্ধ নিয়ে এই, আর এভাবে যদি দেই, তাহলে এখান থেকে এভাবে একটা বর্গক্ষেত্র হয় নাকি স্যার? তার মানে এটা হচ্ছে বিসি স্কোয়ার। আবার এটাকে যদি এভাবে বর্ধিত করি, আর এটার মাপ নিয়ে এখানে বৃত্তচাপ, এখান থেকে এই আর এই, এভাবে বৃত্তচাপ দেই, তাহলে এখান থেকে এটা যোগ করতে পারি, তাহলে এখানে কি হয়? এবি স্কোয়ার। এই হচ্ছে পিথাগোরাসের মূল উপপাদ্যের চিত্র। বুঝতে পারছেন স্যার? জি স্যার। এখন দেখেন, এই যে যে ধরো আমি এই একটা শার্ট গায়ে দিয়ে আছি না, আমার এখানে দুইটা হাত আছে, আছে না? জি স্যার। আর এই আমার একটা বডি আছে, তাহলে এটাকে যদি বডি কল্পনা করি, এই দুইটাকে হাত বলতে পারি না স্যার? জি স্যার। তার মানে এই যে যারা টেইলার্স, জামা কাপড় তৈরি করে, তারা কিন্তু এই পিথাগোরাসের উপপাদ্যের মাপ অনুসারেই তারা ওই শার্ট প্যান্টের একটা ধারণা পেয়েছিল। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্য। এখন এই পিথাগোরাসের উপপাদ্যের একটা বিপরীত উপপাদ্য আছে, যেমন ধরো যে কিরকম, যে কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হয়। আবার
চলো দেখো বাবা, এখন এই যে এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, হ্যাঁ? খাতা নাও। আচ্ছা, এবার লক্ষ্য করো যে আমরা যখন পিথাগোরাসের উপপাদ্য এঁকেছি, এই ত্রিভুজের অনেক বৈশিষ্ট্য আমাদের একটু জেনে নেওয়া ভালো। কিরকম? যে আমরা এখানে ধরো এই বাহুটার নাম হচ্ছে ভূমি, এটা উচ্চতা বা লম্ব, এটা হচ্ছে অতিভুজ, নাকি স্যার? জি স্যার। এখন চিত্র আঁকো খাতায়, আমি যেভাবে চিত্রগুলো আঁকি। ধরো এই একটা চিত্র আঁকছি আমি। নাম একই দিব, হ্যাঁ? এ, বি, সি। আবার এখানে আরেকটা চিত্র আঁকলাম। এ, বি, সি। খাতায় আঁকেন এগুলো। দেখো এখন এই যে সমকোণী ত্রিভুজ যখন হলো, এটাও সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ, এ পাশেরটাও সমকোণী ত্রিভুজ। যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এখন দেখো ফুজিয়া, এই যে তিনটা সমকোণী ত্রিভুজ, তাড়াতাড়ি চিত্র আঁকো। আঁকছো বাবা তিনটা চিত্র? জি স্যার। আচ্ছা, এখন এই তিনটা ত্রিভুজের মধ্যে পার্থক্য কি দেখতে পাচ্ছো? জি স্যার। কি পার্থক্য আছে স্যার বলেন তো? এই তিনটা ত্রিভুজের মধ্যে পার্থক্য কোথায় কোথায় আছে? অর্থাৎ এই তিনটা ত্রিভুজের মধ্যে বাহুতে পার্থক্য আছে নাকি স্যার? জি স্যার। বাহুতে যদি পার্থক্য থাকে, সেই ক্ষেত্রে যেমন আমি এটাই বলেছিলাম দুইটাই সূক্ষ্মকোণ, তাই না? এটার বেলায় কি একটা হলো সমকোণ আর দুইটা সূক্ষ্মকোণ। এবার লক্ষ্য করো যে তোমাকে যদি বলা হয় এই সূক্ষ্মকোণগুলোর মান কত ডিগ্রি। আমরা জানি সূক্ষ্মকোণের মান কত? 90 ডিগ্রি থেকে ছোট। 90 ডিগ্রি থেকে ছোট। ছোট। তাহলে 90 ডিগ্রি থেকে যদি ছোট কোণ সূক্ষ্মকোণ হয়, তাহলে এখন দেখেন এইখানের মধ্যে যে এই ত্রিভুজটার মধ্যে এর একটা কোণকে বড় দেখায়, একটা কোণকে ছোট দেখায়, নাকি স্যার? জি স্যার। আবার এই ত্রিভুজটার মধ্যে এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণকেই সমান দেখায়, জি নাকি? স্যার। আবার এই ত্রিভুজটার মধ্যে এই কোণটা বড় দেখায়, এই কোণটাকে ছোট দেখায়, নাকি স্যার? জি। এবার তাহলে আমরা এই এই সব চিত্র থেকে যদি কোণের পরিমাণ বের করতে বলে, একটা মাত্র মান পাই আমরা সবসময়, 90 ডিগ্রি পাই। বাকি দুইটা কোণের মান আমরা হয় চাঁদা দিয়ে, চাঁদা বসিয়ে গুনে গুনে করতে হয়, তা না হলে করার কোনো উপায় নাই। কিন্তু উপায় আছে। তুমি যদি সমকোণী ত্রিভুজের তিনটা বাহু সম্পর্কে ধারণা থাকে, তুমি এমনিতেই বলে দিতে পারবা এই কোণটা এত ডিগ্রি, এই কোণটা এত ডিগ্রি। যেমন তোমার খেয়াল রাখতে হবে সব সময়, সমকোণী ত্রিভুজের লম্ব এবং ভূমি যদি সমান হয়, তাহলে কোণ দুইটি হবে 60 ডিগ্রি। মনে থাকবে? মানে কোণ দুটি সমান হবে, সেটা হবে 45, 45, 90। লেখো। সমকোণী
ত্রিভুজের লম্ব এবং ভূমি সমান হলে সূক্ষ্ম কোণ দুটি 45 ডিগ্রি হবে। 45 ডিগ্রি হবে। ওকে স্যার, তাড়াতাড়ি লেখো। সূক্ষ্মকোণ দুইটি কি হবে? 45 ডিগ্রি। হলো স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। ওকে, এখন যেমন এটা, এখন লেখো সমকোণী ত্রিভুজের লম্ব বড় এবং ভূমি ছোট হলে লম্ব বড় ভূমি ছোট হলে লম্বের সাথে অতিভুজের কোণ স্থূলকোণী। অতিভুজের কোণ লেখো, তাতে লেখো। লম্বের সাথে অতিভুজের কোণ এবং ভূমির সাথে অতিভুজের কোণ, অতিভুজের কোণ সূক্ষ্মকোণী। তার মানে অতিভুজের কোণ, সরি, স্থূলকোণী আর সূক্ষ্মকোণী দিও না। অতিভুজের কোণ, লম্বের সাথে অতিভুজের কোণ 60 ডিগ্রি। ভুল লিখছি স্যার, আর এগুলি দেওয়ার দরকার নেই, এটা ভুল হবে তাহলে। আর এটা হচ্ছে 30 ডিগ্রি। যেমন এটা হলো 60 ডিগ্রি কোণ আর এটা 30 ডিগ্রি কোণ। অর্থাৎ সমকোণ ত্রিভুজের লম্ব বড় ভূমি ছোট হলে লম্বের সাথে অতিভুজের কোণ 60 ডিগ্রি এবং ভূমির সাথে অতিভুজের কোণ 30 ডিগ্রি। ওকে স্যার। জি স্যার। এরপর আরেকটা লেখো। সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের লম্ব ছোট, লম্ব ছোট, দেখা যায় না। লেখো সমকোণী ত্রিভুজের লম্ব ছোট, লম্ব ছোট এবং ভূমি বড় হলে, ভূমি বড় হলে লম্বের সাথে অতিভুজের কোণ, লম্বের সাথে অতিভুজের কোণ, অতিভুজের কোণ 30 ডিগ্রি আর ভূমির সাথে অতিভুজের কোণ 60 ডিগ্রি। মানে এটার বিপরীতটা, এটার বিপরীতটা স্যার। জি স্যার, লিখেছি। আচ্ছা, এই হলো পিথাগোরাসের উপপাদ্যের যত
যতটুকু তথ্য আমাদের জানা দরকার হয় তাই। অর্থাৎ অনেক সময় কোণের মান বলবে, কিন্তু এখন চাঁদা বসাইয়া কোণের মান বুইনা লেখাটা ঠিক হবে না, হবে স্যার? তাহলে আমরা মনে রাখ, এই এই বৈশিষ্ট্যগুলো যদি মনে রাখি তাইলেই হয়। যে যদি লম্ব আর ভূমি সমান হয়, সূক্ষ্মকোণের মান 45 ডিগ্রি হবে। আর লম্ব বড়, ভূমি ছোট হলে, দেখো, অর্থাৎ বড় বাহুর সাথে অতিভুজের কোণ, এটা হচ্ছে বড় বাহু, সরি, ছোট বাহুর সাথে অতিভুজের কোণ 60 ডিগ্রি, আর বড় বাহুর সাথে অতিভুজের কোণ 30 ডিগ্রি। মনে থাকবে? বা লম্বের সাথে অতিভুজের কোণ 60 ডিগ্রি, ভূমির সাথে অতিভুজের কোণ 30 ডিগ্রি। আবার যদি এই যে এইটার ক্ষেত্রে লম্ব বড়, ভূমি ছোট হয়, তাহলে কি হলো? ভূমির সাথে অতিভুজের কোণ হবে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, মানে ছোট বাহুর সাথে কোণটা 60 ডিগ্রি, আর বড় বাহুর সাথে অতিভুজের কোণ 30 ডিগ্রি। মনে থাকবে স্যার? লিখছো? বুঝছো বাবা? জি স্যার। এবার এই যে লম্ব এবং ভূমি, লম্ব ভূমি যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র লেখো। লম্ব ভূমি থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র: যদি লম্ব এবং ভূমি থাকে, তবে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা। লেখো না কেন? এত বর্গ একক। যদি ভূমি মিটারে থাকে তাইলে বর্গ মিটার, ভূমি সেন্টিমিটারে থাকলে তাইলে বর্গ সেন্টিমিটার। মনে থাকবে স্যার? জি স্যার। আচ্ছা, এখন যদি ত্রিভুজটা বিষমবাহু হয়, তাহলে ক্ষেত্রফলটা কি হবে? এটা তো লম্ব ভূমি দেওয়া থাকলে ক্ষেত্রফল। যদি ত্রিভুজটা বিষমবাহু হয়, তাহলে ক্ষেত্রফল হবে, ত্রিভুজটা যদি বিষমবাহু হয় তাহলে ক্ষেত্রফল কি হবে? ত্রিভুজের ক্ষেত্রফল √S × S - A, S - B, S - C, এত বর্গ একক। এটা কখন? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। এস সমান সমান অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা। এস সমান সমান অর্ধ পরিসীমা, এস সমান সমান অর্ধ পরিসীমা, এস হচ্ছে অর্ধ পরিসীমা। দেখো, এই এসটা কি? এই এসটা অর্ধ পরিসীমা। এ বি সি, এ হচ্ছে একটা বাহু, বি হচ্ছে আরেকটা বাহু, সি হচ্ছে আরেকটা বাহু, তিনটা বাহুর দৈর্ঘ্য এ বি সি। তিনটা বাহুর দৈর্ঘ্য যথাক্রমে কি? এ বি সি। এখন কথা হলো পরিসীমা এবং অর্ধ পরিসীমা। স্যার, অর্ধ পরিসীমা কি বলতে পারো? অর্ধ পরিসীমা অর্থাৎ পরিসীমার অর্ধেক। অর্ধেক। তাহলে পরিসীমাটা কি? পরিসীমা হচ্ছে তিনটা বাহুর যোগফল। ত্রিভুজের জি স্যার, সবগুলো বাহুর যোগ। হুম, পরিসীমা তিনটি বাহুর যোগফল। তিনটি বাহুর যোগফল, তিনটা বাহুর যোগফল, হ্যাঁ। অর্থাৎ A + B + C। আর অর্ধ পরিসীমার সূত্র তাহলে কি হবে? এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ A + B + C কে 2 দিয়ে ভাগ। তাইলে এটা হবে অর্ধ পরিসীমা। তাইলেই হবে কি? অর্ধ পরিসীমা। বোঝা গেল স্যার? জি স্যার। আচ্ছা, এখন এই যে ত্রিভুজগুলো, আমরা সমকোণী ত্রিভুজ
যে তিনটা বাহু পাইছি, ক্ষেত্রফল পাইছি। এখন আরেকটু জিনিস আমাদের জানা দরকার হয় যে আমরা যখন ক্লাস 9-এ যাব, সেখানে কিন্তু বিস্তারিত সমকোণী ত্রিভুজের কথা ওরকম বলা নাই। তাহলে সেক্ষেত্রে এই যে একটা ত্রিভুজের তিনটা বাহু, তিনটা বাহুতে 6টা অনুপাত থাকে। তিনটা বাহুতে কয়টা অনুপাত থাকে? 6টা অনুপাত। তাহলে অনুপাতগুলোর নাম এখন বলবো না, বাট অনুপাত 6টা আমি লিখে দিব। একটা সমকোণী ত্রিভুজের তিনটা বাহুতে 6টা অনুপাত থাকে। তাহলে সেই অনুপাতগুলো একটু লিখে নাও। একটা সমকোণী ত্রিভুজের তিনটা বাহুতে 6টা অনুপাত থাকবে। যোগফল। তাহলে একটা ত্রিভুজের তিনটা বাহুতে 6টা অনুপাত। দেখো, অনুপাত হচ্ছে তিনটা বাহু। একটা বাহু হচ্ছে লম্ব, ভূমি, অতিভুজ, তাই না? তাহলে আমরা লিখতে পারি, প্রথমটা লিখতে পারি লম্ব বাই ভূমি, এই একটা। তারপরে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, এটাও লিখতে পারি। তারপর হচ্ছে লম্ব বাই অতিভুজ, এটাও লিখতে পারি। লেখো না কেন? তারপরে লিখতে পারি অতিভুজ বাই লম্ব লিখতে পারি। তারপরে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, এটাও লিখতে পারি। ওকে স্যার। আবার অতিভুজ বাই ভূমিও লিখতে পারি। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। এই হলো একটা সমকোণী ত্রিভুজের তিনটা বাহুতে 6টা অনুপাত থাকে। এই হলো 6টা অনুপাত। বোঝা গেল স্যার যে একটা সমকোণী ত্রিভুজের তিনটা বাহুতে 6টা অনুপাত থাকে। অনুপাতগুলো হলো লম্ব বাই ভূমি, ভূমি বাই লম্ব, লম্ব বাই অতিভুজ, অতিভুজ বাই লম্ব, ভূমি বাই অতিভুজ, আর অতিভুজ বাই ভূমি। এখন দেখেন, লক্ষ্য করেন, লম্ব বাই ভূমি। হুম, হলো স্যার। এখন নাম জি কয়টা কি স্যার। বলবো? নাম কয়টা কি বলবো একটু একবার? স্যার একটু লিখে দেন। আচ্ছা, একবার নামগুলো বলি। অর্থাৎ এই মানে অনুপাতগুলোর নাম, যেমন লম্ব বাই ভূমি, ট্যান থিটা। জাস্ট একবার শুনে রাখো, 9-এ লাগবে না এগুলো, মানে 8-এ লাগবে না এগুলো। এটা হচ্ছে ট্যান থিটা, কট থিটা। যেমন লিখে দিই তাহলে, এটা সমান সমান ট্যান, TAN, ট্যান থিটা। থিটা মানে কোণের পরিমাণ। এটা হচ্ছে কট, COT, কট থিটা। সাগরের লম্ব বাই অতিভুজ, সাইন, SIN, সাইন থিটা। আর এটা হচ্ছে কোসেক থিটা, COSEC, কোসেক থিটা। আর এটা হচ্ছে কস থিটা, COS, কস থিটা। আর এটা হলো সেক থিটা, ACC, সেক থিটা। হ্যাঁ, এটা হলো তোমার এই 6টা অনুপাতের নাম। তবে এই নামগুলো এখন তোমার লাগবে না, অন্তত এই 9-এর বছর, 8-এর বছরে লাগবে না, 9-এ লাগবে। হলো স্যার। কোথাও এটা কোনো স্কোয়ার না তো, এটা তো থিটা। একটা শূন্য লেখা, এই যে এরকম একটা দিয়া, তারপরে এরকম একটা ভাঁজ, মানে একটা টান দিতে হয়, এই এরকম দিয়া এরকম
একটা ইয়ে, এটাকে বলে থিটা। এটা এটা হলো থিটা। এটা পাশে না, তাই সোজা পাশাপাশি। ঠিক আছে স্যার। থিটা হচ্ছে কোণের পরিমাণ। থিটা হলো কোণের পরিমাণ। এটা হচ্ছে কোণের পরিমাণ। কোণের পরিমাণ। থিটা হলো কোণের পরিমাণ। এই হলো আমাদের পিথাগোরাসের উপপাদ্যের যত রকমের তথ্য তোমার দরকার সবগুলোই দিয়ে দিলাম। আর বাকিটা হচ্ছে ওই মেইন বইটা একটু পড়তে হবে, যে পিথাগোরাস কত সালে এটা নিয়ে গবেষণা করছে, তারপর ভারতীয়রা কত সালে, বেবিলিয়ানরা কত সালে, পিথাগোরাসের বাড়ি কোথায়, এই তথ্যগুলো একটু রিডিংটা পড়তে হবে। ঠিক আছে স্যার। ফজিয়া। জি স্যার। আচ্ছা।